মুর্শিদাবাদের পথে। দার্জিলিং যাইবার পূর্বে দাক্ষিণাত্যের কাজ সুপ্রতিষ্ঠিত করিবার জন্য স্বামীজি রামকৃষ্ণানন্দকে মাদ্রাজে প্রেরণ করেন। সঙ্গে পাঠাইলেন তাহার সন্ন্যাসী শিষ্য সদানন্দকে। মঠে তখন স্বামী প্রেমানন্দ, স্বামী শিবানন্দ প্রমুখ কয়েকজন মাত্র ছিলেন। অখণ্ডানন্দ শুনিলেন মাদ্রাজ যাত্রার পূর্বে সদানন্দকে কুকুরে কামড়াইয়াছে। যখন জানিলেন ওই পাড়ায় সেদিন একটি কুকুর খেপিয়া গিয়াছে, তাহার মনে হইল যদি সেই কুকুরটাই কামড়াইয়া থাকে তবে সদানন্দকে গুঁদল পাড়ায় ঔষধ পাঠাইয়া দেওয়া উচিত। যাত্রার পূর্বে ভাবিলেন পরদিনই মঠে ফিরিব। কাপড় গামছাও সঙ্গে লইলেন না, মাত্র 2টি টাকা লইলেন। গঙ্গা পার হইয়া বালি স্টেশন হইতে ঠিক সন্ধ্যার সময় চন্দননগর পৌঁছিলেন। গোঁদলপাড়া কালী মন্দির হইতে একটি গুলি 5 শিকা দিয়া কিনিয়া একখানি চিঠিতে পথ্য সম্বন্ধে বিধি নিয়ম লিখিয়া ঔষধটি মাদ্রাজের ঠিকানায় পাঠাইয়া দিলেন। এক ভদ্রলোকের বহির্বাটিতে রাত্রি বাস করিয়া পরদিন সকালে গঙ্গা স্নানান্তে অখণ্ডানন্দ অন্য এক বাড়িতে ভিক্ষার জন্য ঢুকিয়া পড়িলেন এবং মনে মনে ভাবিলেন, যেখানেই যাই না কেন ঠাকুরের ভক্ত সঙ্গ যেন পাই। কথাবার্তায় গৃহস্বামীর ভক্তি বিশ্বাস দেখিয়া তাহার খুব আনন্দ হইল। আহারাদির পর পানশিতে করিয়া হুগলি আসিয়া পরিচিত উকিল যোগেশবাবুর বাসায় উঠিলেন এবং অনেক রাত্রি পর্যন্ত ঠাকুর স্বামীজির প্রসঙ্গে কাটিল। সকালে দেখিলেন গঙ্গায় একটি ফ্ল্যাট ভাসিতেছে। যোগেশবাবু জানাইলেন নবদ্বীপ যাত্রী স্টিমারের জন্য উহা ক্রয় করা হইয়াছে। অখণ্ডানন্দ ভাবিলেন, স্বামীজির অভাবে মঠ তো এখন শূন্য প্রায়। দোল পূর্ণিমার সময় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাস্থল ও নব্যন্যায়ের প্রধান শিক্ষাকেন্দ্র নবদ্বীপ দেখে গেলে হয়, কারণ এবার বাংলাদেশের বাহিরে গেলে এ জন্মে আর এ দেশে ফিরব না। নবদ্বীপ যাওয়ার সংকল্প শুনিয়া যোগেশবাবু একটি টাকা দিয়া কাছারি চলিয়া গেলেন। অখণ্ডানন্দ মঠে চিঠি লিখিয়া দিলেন। 1303 সনের দোল পূর্ণিমার আগের দিনের কথা। স্টিমার ঘাটে আসিয়া দেখেন কয়েকজন যাত্রী বসিয়া আছে। সময় হইয়া গিয়াছে, স্টিমার আসিবার নাম নাই। শেষ পর্যন্ত টিকিটবাবু পয়সা ফেরত দিলেন, কিন্তু অখণ্ডানন্দের নবদ্বীপ যাইবার বাসনা এতই প্রবল হইয়াছিল যে তিনি নদী পার হইয়া নৈহাটি হইতে ট্রেনে উঠিয়া শেষ রাত্রে বগুলা স্টেশনে নামিলেন। বগুলা হইতে পদব্রজে যাত্রা করিয়া সন্ধ্যার সময় কৃষ্ণনগরে পৌঁছিয়া ভক্ত যোগেন সেনের বাড়িতে উঠিলেন। সেখানে রাত্রিবাস করিয়া পরদিন বৈকালে খড়ে নদীতে নবদ্বীপ যাত্রী নৌকায় উঠিয়া ভোর রাত্রে নবদ্বীপ পৌঁছিলেন। সকাল হইলে অখণ্ডানন্দ ঘাটে নামিয়া সম্মুখেই অবস্থিত গৌর গোপালের আখড়ায় আসন করিলেন। নারুগোপাল মূর্তির সেবায়েত এক ব্রজবাসী খুব যত্ন করিয়া তাহাকে রাখিলেন। যে কয়দিন ছিলেন, নবদ্বীপের একটি মন্দিরে প্রসাদ পাইয়া ওই আখড়ার মন্দির প্রাঙ্গণের খোলা রকে চাটাই পাতাইয়া তিনি রাত্রি যাপন করিতেন এবং সেবায়েতের নিকট হইতে একটি গীত গোবিন্দ লইয়া সুর করিয়া মাঝে মাঝে পড়িতেন। এখানকার বড় পাকা টোল দেখিয়া অখণ্ডানন্দ টোলের অধ্যক্ষ তর্ক পঞ্চানন মহাশয়ের সহিত নবদ্বীপের বিখ্যাত স্মৃতি পণ্ডিত ব্রজ বিদ্যারত্ন মহাশয়ের বাড়িতে যান। সেখানে যখন অখণ্ডানন্দ নিতাই ও চৈতন্য মহাপ্রভুর সুন্দর মূর্তি দেখিয়াই প্রণাম করিতেছেন, তখন পঞ্চানন সবিস্ময়ে বলিলেন, আপনি সন্ন্যাসী পরমহংস, আপনার এইরকম প্রণাম শোভা পায় না।
তখন অখণ্ডানন্দ বলেন, কেন? আপনারা কি মহাপ্রভুকে অবতার বলে মনে করেন না? তিনি বলিলেন, না, আমরা তাকে একজন ভক্ত বলেই জানি। অখণ্ডানন্দের নিকট ইহা অদ্ভুত লাগিল। একদিন পোড়ামাতলায় কয়েকজন ব্রাহ্মণ আসিয়া তাহাকে ঘিরিয়া জিজ্ঞাসা করেন, মহাশয়, শূদ্র হয়ে ব্রাহ্মণকে পায়ের ধুলো দেওয়া যায় কি? তখন স্বামী অখণ্ডানন্দ উত্তর দেন, রাম ও কৃষ্ণ প্রভৃতি অবতারগণ ব্রাহ্মণ না হয়েও কত শত ঋষি মুনি ও ব্রাহ্মণের ইষ্ট দেবতা রূপে পূজা পেলেন কি করে? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণেরা তাহাকে বিদ্রূপ করিতে আরম্ভ করিল। কিছুতেই বিচারে অগ্রসর না হইয়া বাক্যবাণ বর্ষণ করিতে লাগিল। তিনি কোন রকমে সে স্থান পরিত্যাগ করিয়া তাহার আস্তানায় উপস্থিত হইলেন। নবদ্বীপের এক শ্রেণীর ব্রাহ্মণ পণ্ডিতের বিদ্যা ও আচরণের পরিচয় পাইয়া তিনি অত্যন্ত দুঃখিত হইলেন। অখণ্ডানন্দের বহুদিন হইতে ইচ্ছা ছিল নবদ্বীপে পরম বৈষ্ণব দর্শন করিবেন। সেরূপ ভক্ত প্রচ্ছন্নভাবেই থাকেন বলিয়া তাহার সে আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই। নবদ্বীপ হাই স্কুলের হেডমাস্টার শ্রী বিশ্বেশ্বর ভট্টাচার্য কয়েকদিন তাহার খোঁজ করিয়া এক সন্ধ্যায় তাহার গৃহে ভিক্ষার জন্য তাহাকে বলিয়া যান। সেখানে গিয়া অখণ্ডানন্দ দেখেন কয়েকজন শিক্ষিত ভদ্রলোক তাহারই প্রতীক্ষা করিতেছেন। দেওয়ালে স্বামীজির শিকাগোতে বক্তৃতাকালীন ফটোটি ঝুলিতেছে। তাহার নিচে টেবিলে চিকাগো বক্তৃতা ও অন্যান্য কয়েকখানি পুস্তিকা রহিয়াছে। এইসব দেখিয়া তাহার খুব আনন্দ হইল। রাত্রি 12টা পর্যন্ত দেশের অবস্থা ও ধর্ম সম্বন্ধে প্রশ্নোত্তরে অনেক আলোচনা হইল। ভোরে উঠিয়াই অখণ্ডানন্দ গৌরগোপালের আখড়ায় চলিয়া আসিলেন। সেবায়েত জিজ্ঞাসা করিলেন, আপনি কি স্বামী বিবেকানন্দ ছদ্মবেশে এসেছেন? অখণ্ডানন্দ বলিলেন, সে কি কথা? কে তোমাকে এ কথা বললে? সেবায়েত জানাইলেন, আপনার কথাবার্তা শুনে কাল মাস্টার বাবুদের এইরকম ধারণা হয়েছে। বৈকালেই অখণ্ডানন্দ মাস্টার বাবুদের বাড়িতে গিয়া তাহাদের সে ভুল ভাঙিয়া দিয়া বলিলেন, আমি তার গুরু ভাই, অতএব তাঁর কথার সঙ্গে আমার কথায় মিল হওয়া স্বাভাবিক। আর মুখের সাদৃশ্য যা বলছেন তা একত্র ভ্রমণের সময় অনেকে বলেছে। স্বামীজি এখন দার্জিলিংয়ে। তাহারা আরো কিছুদিন সদালাপ করিবার জন্য অখণ্ডানন্দকে নিকটে একটি ভালো বাড়িতে রাখিতে চাহিলেন। তিনি কিন্তু পরদিন ভোরে গঙ্গাপাড়ে কুদঘাটায় চলিয়া গেলেন। সেখানে হরি সংকীর্তন ও উদ্দাম নৃত্য দেখিয়া পরমানন্দে তাহার 2 দিন কাটিল। ইহার পর তিনি মহাপ্রভুর পূর্ণ স্মৃতি বিজড়িত কেশব ভারতীর কুটির দর্শন করিবার জন্য কাটোয়া গিয়া এক মুনসেফের বাসায় অতিথি হন। মুনসেফ বাবু সকালে কাগজ পড়িয়া শুনাইলেন যে ক্ষেত্রীর রাজার সহিত কলিকাতায় দেখা করিবার জন্য স্বামীজি দার্জিলিং হইতে নামিয়া আসিয়াছেন। কাটোয়া হইতে অগ্রদ্বীপে গোপীনাথজির মেলা দেখিতে আসিয়া পণ্ডিত গঙ্গাশঙ্কর বিদ্যাসাগরের সহিত অখণ্ডানন্দের পরিচয় হয়। পণ্ডিতের বিশেষ অনুরোধে মুর্শিদাবাদের পথে তাহার বাটিতে যাইতে অখণ্ডানন্দ স্বীকৃত হন এবং স্থির করিলেন মঠে ফিরিবার পূর্বে ঐতিহাসিক মুর্শিদাবাদ দেখিয়া যাইবেন। কারণ তখনও পর্যন্ত পরিব্রাজক অখণ্ডানন্দের এই মনোভাব ছিল যে আবার হিমালয়ে চলিয়া যাইবার পূর্বে বাংলাদেশের দ্রষ্টব্য স্থানগুলি দেখিয়া যাইবেন। চলিতে চলিতে পথেই অত্যন্ত শীর্ণকায় রাখাল বালকগণের মুখে এ অঞ্চলের দুর্ভিক্ষের কথা তিনি এই প্রথম শুনিতে পাইলেন। দুর্ভিক্ষ পীড়িত বালকগণের চরম দুর্দশা দেখিয়া অখণ্ডানন্দ বিচলিত হইলেন।
তাহার হাতে যে পয়সা ছিল উহা হইতে উনি দু একটি করিয়া দিতে দিতে পথ চলিতে লাগিলেন। এইরূপে অগ্রসর হইতে হইতে কালীগঞ্জ থানার সম্মুখে পৌঁছিয়া সন্ধান লইয়া জানিলেন কৃষ্ণনগর হইতে আগত সার্কেল অফিসার দুর্গতদের চাউল দিতেছেন। এই সংবাদ পাইয়া তাহার সহিত দেখা করিতে যাইবেন এমন সময় থানার সম্মুখে দেখিলেন এক ছোকরা এক নিরপরাধ ব্যক্তিকে গালি দিতেছে। উহা সহ্য করিতে না পারিয়া তিনি তৎক্ষণাৎ গিয়া সেই ছোকরাকে ভর্ৎসনা করিলেন। ছোকরা হঠাৎ পাগড়ি মাথায় এক সন্ন্যাসীকে দেখিয়া ঘাবড়াইয়া গেল এবং থানায় গিয়া খবর দিল। ইতিমধ্যে ওই নিরীহ লোকটির মুখে অখণ্ডানন্দ জানিলেন পূর্ব পরিচিত পণ্ডিত মহাশয়ের বাটি নিকটেই। আরো জানিলেন সার্কেল অফিসার তাঁবুতে নেই। একটু অগ্রসর হইয়াছেন এমন সময় থানা হইতে ডাক আসিল। থানায় গিয়া সব কথা খুলিয়া বলিলে দারোগা বাবু চটিয়া গ্রেপ্তার করিবার ভয় দেখাইলেন। গঙ্গাশঙ্কর মহাশয়ের বাড়িতে রাত্রিবাস করিবেন জানাইয়া অখণ্ডানন্দ চলিয়া গেলেন। বৈকালে দারোগা সেখানে আসিয়া উপস্থিত হইলে গঙ্গাশঙ্কর বলিলেন ইনি প্রকৃত সন্ন্যাসী, তবে স্বদেশ হিতৈষী। দারোগা কিন্তু ভয় পাইয়াছিল, বুঝিবা ইনি ছদ্মবেশী ডিটেকটিভ। যাহা হোক, সব কথা শুনিয়া দারোগা চলিয়া গেলেন। অখণ্ডানন্দ ওই গ্রামে 2 রাত্রি বাস করিয়া আবার অগ্রসর হইলেন। এবার পলাশী। একজন চাষী তাহাকে দেখাইয়া দিল এই সেই যুদ্ধক্ষেত্র। তৎক্ষণাৎ তাহার ভিতরটা কেমন একরকম হইয়া উঠিল। কিছুক্ষণের জন্য তিনি চলৎশক্তি রহিত হইয়া পড়িলেন। পলাশীতে এক উদাসী সাধুর আখড়ায় 2 রাত্রি অবস্থানকালে একখানা মনুসংহিতা পাইয়া রাত্রি জাগিয়া পড়িতেন। পলাশী হইতে যাত্রা করিবার পথে একটি গ্রামে রাত্রি কাটাইয়া পরদিন সন্ধ্যায় দাউদপুরে পৌঁছিলেন। এখানে এক দোকানে রাত্রি যাপন করেন। তাহার কাছে তখন মাত্র একটি সিকি অবশিষ্ট আছে। সকালে গঙ্গায় হাত মুখ ধুইয়া অখণ্ডানন্দ বাজারের দিকে আসিতে পথে দেখিলেন জীর্ণ শীর্ণ একটি মুসলমান বালিকা তাহার মাটির কলসিটি ভাঙিয়া যাওয়ায় খুব কাঁদিতেছে। কেন কাঁদছ মা? জিজ্ঞাসা করায় মেয়েটি বলিল, বাবা, একে আকাল, আমরা খেতে পাই না। ঘরে এই একটি কলসি ছিল, জল আনবার আর দ্বিতীয় পাত্র নেই। মা মারবে সেই ভয়েই কাঁদছি। বাজার থেকে একটি কলসি ও 2 পয়সার কিছু চিঁড়ে মুরগি কিনিয়া দেওয়াতে সে খুব খুশি হইয়া চলিয়া গেল। দোকানি 12টি পয়সা ফেরত দিতে না দিতে 12-14 জন অনাহার ক্লিষ্ট ছোট বড় ছেলে মেয়ে আসিয়া বলে, বাবা খেতে দাও। তখন সেই 12 পয়সার চিঁড়ে মুরগি কিনিয়া তাহাদের মধ্যে ভাগ করিয়া দিলে আর এক দল আসিয়া তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। তিনি বলিলেন, আমি কপর্দক শূন্য সন্ন্যাসী, তোমাদের দুঃখ দূর করা আমার অসাধ্য। এইরূপ বুঝাইয়া বলায় তাহারা চলিয়া গেল। দোকানিটি বলিল, এক বাবু চাল বিলি করছে, তার সঙ্গে দেখা করলে ভালো হয়। স্বামী অখণ্ডানন্দ সেই সরকারি কর্মচারীর সহিত সাক্ষাৎ করিয়া জানিলেন তদন্ত করিয়া সহকারী ম্যাজিস্ট্রেট রিপোর্ট দিলেই দুর্ভিক্ষ পীড়িত অক্ষমদের চাল দেওয়া হইবে। নিকটেই এক বাংলোতে সহকারী ম্যাজিস্ট্রেট অবস্থান করিতেছিলেন। প্রায় 300 নিরন্ন নরনারী সাহেবকে দুঃখের কথা জানাইবার জন্য সপরিবারে প্রচণ্ড রৌদ্রে বাংলোর সম্মুখে রাস্তায় বসিয়াছিল। স্বামী বারান্দায় যাইতেই আরদালি হাত জোর করিয়া বলিল, সাহেব ঘুমিয়ে উঠলে দেখা করবেন। এরূপ অবস্থায় দেখা করিবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করিতে তাহার প্রবৃত্তি হইল না। কিন্তু সার্কেল অফিসারটির কাছে ফিরিয়া আসিয়া বলিলেন, মহাশয়, একটু দয়া ধর্মের সঙ্গে কর্তব্য পালন করুন।